নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার চ্যানেল গল্পদাতাতে। আজ শোনাবো তোমাদের একটা নতুন গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অবিস্মরণীয় ছোট গল্প ডাইনি। তবে শুরু করা যাক। অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে। চমকে গেলুম খুবই। ভয়ও পাইনি যে তা নয়। বিজুকে তো কখনো ভর সন্ধেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি। মেয়ের আবার কি বিপদ হলো? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি বিজু? বিজু কোনো উত্তর দিলে না। তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা। না, শরীরের উত্তাপ তো স্বাভাবিক। তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম, বিজু। এতক্ষণ পর বিজু কথা বললে। কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো, তা কথা যেন কানেই করছে না। কলকাতায় কি আর কোনো বাড়ি ছিল না? সত্যি বটে, বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে। কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয়, ভুক্তভোগী মাত্রই জানে। সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি। বললুম, এ বাড়ি কি দোষ করেছে? ব্যাস। বিজু যেন হেঁটে পড়ল। দোষ তো করেছে, চারিদিকে সব ডাইনি। একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি, তা যেন ওদের সহ্যই হচ্ছে না। ডাইনি? আমি ওসব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও। তা বিশ্বাস হবে কেন? দেখো দেখি, আজ দুপুর থেকে শানি কিছুই মুখে করছে না, যাও করছে তা তুলে ফেলছে। আমার মাথা ঘুরে গেল। সানি আমার 2.5 বছরের মেয়ে, তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়লো কোন দুঃখে? বিজু কখনো বলে চলেছে। আচ্ছা, ওদের চক্ষু লজ্জা বলে নেই একটুকু? আমি বললুম, তা ডাইনিকে কোথায় দেখলে শুনি? ওই তো ওইখানে। অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিল। তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রি রি করতে লাগলো। আমি অস্ফুট স্বরে বললুম, কমলা? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস হয় না? আশ্চর্য! আশ্চর্য কিছুই নয়, কদিন থেকে দেখছি আর ওই সোহাগ আদর। পোড়া কপালই, কপাল যখন পোড়া তখন অন্য কারোর বাচ্চা কাচ্চার দিকে নজর দেয় কেন? আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। মাসখানেকের কথা মনে পড়ল। একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল, ওরে শোভা রে, তুই কোথায় গেলি রে মা? আমাকে এমন করে ফাঁকি দিয়ে কোথায় চলে গেলি মা? রাত তখন প্রায় 10টা। আমি খেতে বসেছি। বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে বলল। হাতের গোড়ায় জল দাও। আমি বললুম, কমলা কাঁদছে না? আগে পাতের গোড়ায় জল দাও দেখি। সত্যি কমলা কাঁদছে। সারা মাতৃহৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায়। 2 মাস আগে শোভা এসেছিল মর্তলোকে, আর চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে। হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে। সর্বাঙ্গে তার ঘা, বড় বড় দাগা দাগা। পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দুহাতে। তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে। সেসব গ্রাহ্য করেনি একটুও। সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ শোভাকে আরোগ্য করার প্রচেষ্টায়। বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো, রোজা এসে ফোঁড়া পাঠালো, অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত 10টায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো। মা বুকের ওপর লুটিয়ে পড়ে কতবার
নাড়াচড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে। বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি পায়। সে ঘটনার মাঝখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে। বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস রাখতে পারেনি। তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয়। আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে। আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি। বিজু আমার পাশে এসে বসলো। আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি, কিছু বলবে নাকি? না, এমন কিছু নয়। আমি হাসি, বলি, তা ওই সামান্য কিছুই শুনি না কেন? সত্যি তোমার আবার এইসব বিশ্বাস হবে? আহ, কৌতূহলই তো বাড়িয়ে দিচ্ছ কেবল। তুমি এই বাড়ি বদল করো। কারণ? কমলা রোজ সানির প্রাণের দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাস করে নিঃশ্বাস ফেলে আর কাঁদে। তাছাড়া আমার অকল্যাণ হবে, পুরো মাগি ভুলে যায়। পাগল, আমি হাসতে হাসতে বললাম। ওই তো, তুমি সব কথা উড়িয়েই দাও কেবল। কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়ের দিকে নজর দেয় এমন কেন বাপু? বিজু আমার কাছ থেকে চলে যায়। আমি ওসব বিশ্বাস করি না বললেই হয়তো। আমার মাথার মধ্যে বিজুর শেষ কথা কেবল ভাসতে লাগলো, কপাল পোড়া। বাস্তবে কি কমলার কপাল পোড়া? বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন? এই রুগ্ন মেয়ে ওসব করার জন্য দোষী কে? কমলা? একটুও নয়। আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান। একথাও জানি যে সেই মহাপুরুষ তাই রাত্রিবেলা বাড়ি ফেরে না। বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে, তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না। তবুও লোকে দোষ দেবে কমলাকে। আমার স্ত্রী অন্ধ বধির। সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয়। কমলার স্বামীর দোষ সে কখনো দেখে না, কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু। এহেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় এক প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে। নিজের ব্যর্থতার বেদনায় মুষড়ে পড়ে কমলা কাঁদল, চিৎকার করল। দুদিন বিছানা থেকে উঠল না, খেলো না, চোখ ফুলিয়ে ফেললো কেঁদে। তারপর একদিন নজর পড়ল সানির ওপর। সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো। পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলো। নিজের অজ্ঞাতসারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আমার স্ত্রী শিউরে উঠল। সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো। অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে। তারপর অনেক মাদুলি ধারণ করে, অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে, অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুধিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু ওকে আর বঞ্চিত করো না। তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন। কমলার মেয়ে হলো। আবার সে তার পুরনো হাসি ফিরিয়ে দিল। মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে, কিন্তু এ খুকিও বাঁচল না। আর এই পৃথিবীর আবহাওয়াটা সইল না। এ কথা আমি আগেই বলেছি। সেই সঙ্গে আরো বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো। আবার তার বুকে আঘাত লাগলো। সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো। আমার স্ত্রী ভাবতে লাগলো এ হাত থেকে রেহাই পাবার কথা। অগত্যা আমাকে বাড়ি বদল করার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই। যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছুই বিশ্বাস করি না, সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিলাম। যাই হোক, কমল একদিন জিজ্ঞেস করলেন, সানি কই ভাই? আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না। সানি তখন আরামে নিদ্রা যাচ্ছে।
আমার স্ত্রী বললে, শানির অসুখ হয়েছে। আমি পাশেই চেয়ারে বসেছিলাম। স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম। কমলা ভয়ার্ত স্বরে বলল, কি অসুখ ভাই? সামান্য জ্বর। ডাক্তার দেখাচ্ছ? না, দেখাবো। না ভাই, দেরি করো না, একটু ভালো ডাক্তার দেখাও। যে দিনকাল পড়েছে ফেলে রাখা উচিত নয় একটুও। ও চলে গেল। ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো। আমি বেশ বুঝতে পারলুম। আমি স্ত্রীকে বললুম, এ মিথ্যে বলে কি লাভ? তুমি থামো দেখি। সুতরাং আমি নীরব হই, আর স্ত্রী বলে চলে, 50 দিন ধরে বলছি বাড়ি বদল করো, বাড়ি বদল করো। এই কথাটা যদি গ্রাহ্য হয়। তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে। সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি। সারাদিন সে খুকিকে কোলে করেছিল, আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে। আমি আসবার ঘন্টা 3 আগে এখান থেকে চলে গেছে। আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলাম। বিজু বললে, কি ছায়ের বেদানা খাইছে, তারপর থেকে বাচ্চা আমার কিছুই মুখে করছে না। আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ স্বরে বলল, তুমি আজই বাড়ি বদল করো, নয় আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমার কানের মধ্যে কি যেন গরম শিশে ঢেলে দিল। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই, সবকিছু নিথর নিস্তব্ধ। আমি বিচার করতে বসলুম, সানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে? কমলা না আমার স্ত্রী? মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে আর কি কোনো শাস্তি নাই? বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র? এমন অন্ধকারে নীর হারিয়ে একটা কাক কা 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 রবে ডেকে উঠল। আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলাম। আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা। সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো। ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে? ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর একটা বিড়াল করুণ স্বরে বিলাপ করতে লাগলো। সম্প্রতি তার একটা সন্তান মারা গেছে। আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করল, আগে বেড়ালটাকে দূর করে দিয়ে এসো, ওকে দূর করে দাও। আমি তার অনুরোধ শুনলাম না। বিজু কাঁদলো ফুলে ফুলে। একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেল। ডাক্তার 1 ডোজ ওষুধ দিলে, সেটা খাইয়ে দিলাম যথাসময়। বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল, আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে। বললাম পীর বাবার কাছ থেকে জল পোড়া নিয়ে এলো, তা হলো না। ডাক্তার বলতে কি এইসব সারাতে পারে? কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে। সকালবেলা সানি আবার তার সহজ পূর্ব স্বাস্থ্যে ফিরে পেল। আবার সে খেতে লাগলো, হাসতে লাগলো। অফিস যাওয়ার সময় বিজুকে বললুম, ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো। বিজুর যেন অসহ্য হলো আমার কথা। বললে, মায়েরই বলছি, তুমি আমায় পাগল করে দেবে। কালকের মধ্যে যদি বাড়ি না বদল হয়, আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম। পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায়। পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারে শান্তি নষ্ট করতে আমি নারাজ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আমাদের আশেপাশে এরকম কতই না অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে আজও। সত্যি কি কোনো মানুষ ডাইনি হতে পারে? প্রশ্নটা রইল তোমাদের কাছে। কেমন লাগলো জানিও কমেন্ট করে, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। টিল দেন, গুড বাই।